গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিদার তোমাদের সাথে আজকে 24 নভেম্বর 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিকজিকে। আজকে তোমাদের শিডিউল অর্থাৎ প্রত্যেক সপ্তাহে যা যা শিডিউল থাকে সেটা আমি তোমাদের প্রত্যেক রবিবারে বলে দিই। তো এই উইকের শিডিউলটাও সেম থাকবে এবং এখানে তোমাদের ম্যাথের ক্লাস প্রত্যেক দিন এবারে হবে। আমি তোমাদের বলেছিলাম টেলিগ্রামে যে এর পরের সপ্তাহ থেকে স্যার সুস্থ হয়ে যাবেন এবং ম্যাথের ক্লাস প্রত্যেক দিন হবে। তো এই উইক থেকে 8:45 থেকে যেরকম তোমাদের ম্যাথের ক্লাস হয়, এনটিপিসি স্পেশাল ম্যাথের ক্লাস প্রত্যেক দিন তোমরা লাইভ এটা জয়েন করতে পারবে। তাছাড়া কেএ স্টাডিতে যে ইংলিশের ক্লাস, এটাও তোমাদের 9:30 থেকে কন্টিনিউ হবে। বাদবাকি যেরকম ছিল সেরকম সেম থাকছে। এখানে তোমাদের আমি একদিন স্ট্র্যাটেজিকে দুটো কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক আমি ঠিক করেছি, সেগুলো 10:30 ক্লাসে কখনো কখনো দিয়ে দেবো। আর প্রতিদিন সন্ধ্যাবেলা 6টার সময় যেরকম কে স্টাডিতে তোমাদের ডাব্লিউবিপি জিকে থাকে সেটা থাকবে, আর 7টাতে তোমাদের যেরকম আরআরবি এনটিপিসি জিকে হচ্ছে সেরকম থাকবে। কেমন? তো চলো আমরা স্টার্ট করি। আজকে কি কি প্রশ্ন আছে দেখি গুরুত্বপূর্ণ। দেখো, ফার্স্ট এয়ার ট্যাক্সি স্টেশন কোথায় তৈরি হচ্ছে? প্রথম এয়ার ট্যাক্সি স্টেশন তৈরি হচ্ছে কোথায়? দুবাই। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে প্রথম বিমান ট্যাক্সি স্টেশন নির্মাণ কাজ শুরু হয়েছে। এই স্টেশনটা 3100 বর্গ কিলোমিটার জুড়ে তৈরি হবে। বার্ষিক 42,000 ল্যান্ডিং এবং 1,70,000 যাত্রী পরিচালনা করার ক্ষমতা এই স্টেশনটা থাকবে। তারপরে কোন শহরে 18তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন অনুষ্ঠিত হবে? 18তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন এটা হবে কোথায়? ভুবনেশ্বরে, উড়িষ্যার। প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন হচ্ছে ভারতের সরকারের একটা ফ্ল্যাগশিপ ইভেন্ট। এটা বিদেশি ভারতীয় প্রবাসীদের সাথে জড়িত এবং সংযোগ করার জন্য একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, মানে যারা ভারতীয় প্রবাসী হয় তাদের সাথে কানেক্ট করার জন্য একটা গুরুত্বপূর্ণ এটা প্ল্যাটফর্ম। উড়িষ্যা রাজ্য সরকার সহযোগিতায় 18তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন 8 থেকে 10ই জানুয়ারি 2025 হবে। এটা ভুবনেশ্বরে হবে। 2024 সালে কোনো প্রবাসী ভারতীয় দিবসের আয়োজন করা হয়নি, মানে এই বছরে। 17তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন 2023টা 8 থেকে 10ই জানুয়ারি হয়েছিল মধ্যপ্রদেশের ইন্দোরে। এই ভারতের উন্নয়নে প্রবাসী ভারতীয়দের অবদান তুলে ধরতে প্রত্যেক বছর আমরা প্রবাসী ভারতীয় দিবস 2024টা পালন করি। এটা আমি দিবসের কথা বলছি। এবার 1915 সালে 9ই জানুয়ারি কি হয়েছিল? আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামী এবং প্রবাদ প্রতিম নেতা মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন। সেই জন্য এই দিনটাকে স্মরণ করে প্রবাসী ভারতীয় দিবস আমরা পালন করি প্রত্যেক বছর। 2003 সালে তৎকালীন সরকার প্রথম ভারতীয় প্রবাসী দিবস উদযাপন করেছিল। আর প্রবাসী ভারতীয় দিবস 2024-এর থিম কি ছিল? কন্ট্রিবিউটিং টু আত্মনির্ভর ভারত। পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই, তোমরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের এই জিকে ব্যাংক 2000 এমসিকিউজ উইথ এক্সট্রা কি পয়েন্টস 80টা মক টেস্ট জুড়ে প্র্যাকটিস করতে পারো আমাদের অ্যাপে, যেখানে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, কম্পিউটার, শিল্প সংস্কৃতি এবং স্ট্র্যাটেজিকে সমস্ত সাবজেক্টের টপ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো দেওয়া আছে। এবং জানুয়ারি থেকে জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 এবং 2023-এর সম্পূর্ণ বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তর মক টেস্ট আকারে তোমরা সম্পূর্ণ ফ্রিতে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপেও প্র্যাকটিস করতে পারবে। এছাড়া স্ট্র্যাটেজিকেও তোমাদের ফর অল কম্পিটিটিভ এক্সাম দেওয়া রয়েছে। টেস্ট সিরিজ এবং ফ্রি উইকলি টেস্টের মধ্যে তোমরা এগুলো পাবে। এছাড়া বর্তমানে তোমাদের অন্যান্য ব্যাচের সাথে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাচ যেটা চলছে সেটা হচ্ছে রেলওয়ে এনটিপিসি ব্যাচ। এনটিপিসি এবং গ্রুপ ডির A to Z প্রিপারেশন তোমরা এই ব্যাচটা থেকে করতে পারবে। আর এখানে তোমাদের এনসিইআরটি ফলো করে অধ্যায়ভিত্তিক ক্লাস চলছে এবং লাইভ ক্লাস চলছে। পরবর্তীতে সেটা তোমরা রেকর্ডেডও দেখতে পারবে যতবার খুশি। তো এই রিলেটেড আরও কোনো ইনফরমেশন বা কোয়ারিজ থাকলে তোমরা এই নাম্বারে ইনফরমেশন জানার থাকলে বা কোয়ারিজ থাকলে এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা জেনে নিতে পারো। আর কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো আমাদের অ্যাপের ইবুক সেকশন থেকে পাবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, বা তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। তারপরে কে দুবাই স্পোর্টস কাউন্সিলের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন? দুবাই স্পোর্টস কাউন্সিলের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন সানিয়া মির্জা আর হরভজন সিং। দেখো, দুবাই স্পোর্টস কাউন্সিল প্রাক্তন ভারতীয় ক্রিকেট খেলোয়াড় হরভজন সিং আর মহিলা টেনিস খেলোয়াড় সানিয়া মির্জাকে ক্রীড়াদূত হিসাবে নিযুক্ত করেছে। এরা দুবাই স্পোর্টস কাউন্সিল কর্তৃক নিযুক্ত 4 স্পোর্টিং আইকন হিসাবে রাশিয়ান খাবিব নুরমাগোমেদভ এবং ফরাসি ফুটবলার খেলোয়াড় প্যাট্রিস এভরার সাথে যোগদান করেছে।
তারপরে ভারতী এয়ারটেল লিমিটেডের নতুন ম্যানেজিং ডিরেক্টর আর সিইও পদে কে নিযুক্ত হতে চলেছেন? শাশ্বত শর্মা ভারতী এয়ারটেল লিমিটেডের নতুন ম্যানেজিং ডিরেক্টর আর সিইও পদে নিযুক্ত হতে চলেছেন। প্রতিষ্ঠিত হয় এটা 1995 7 জুলাইয়ে। প্রতিষ্ঠাতা সুনীল মিত্তাল, হেডকোয়ার্টার নিউ দিল্লি, চেয়ারম্যান সুনীল মিত্তাল। তারপরে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন বিপিন কুমার। দেখো এই এএআই মানে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সদর দপ্তর রয়েছে নিউ দিল্লিতে। এটা প্রতিষ্ঠিত হয় 1995 1 এপ্রিল। তারপরে সম্প্রতি সংবাদ শিরোনামে আসা কোরিয়াস্যাট 6A একটা স্যাটেলাইট যেটা উৎক্ষেপণ করেছে কোন মহাকাশ গবেষণা সংস্থা? দেখো এটা একটা স্যাটেলাইট স্পেস এক্সের দ্বারা উৎক্ষেপণ করা হয়েছে। স্পেস এক্স সফলভাবে কেটি স্যাট এর কোরিয়াস্যাট 6A কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। প্রথমত এটা আমাদের মনে রাখা উচিত, এটা একটা কমিউনিকেশন স্যাটেলাইট এবং স্পেস এক্স এটাকে উৎক্ষেপণ করেছে। আর দক্ষিণ কোরিয়াতে সম্প্রচার আর নেভিগেশন পরিষেবা উন্নত করার জন্য এটাকে উৎক্ষেপণ করা হয়েছে আর কি। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে করা হয়েছে এটা। এর লক্ষ্য ছিল কেটি স্যাট কর্প এর কোরিয়াস্যাট 6A কক্ষপথে পাঠানো এটাকে। স্যাটেলাইটটা দক্ষিণ কোরিয়ার যোগাযোগের মানে কমিউনিকেশনের কাজ করবে আর কি। তারপরে সম্প্রতি টি20 ক্রিকেটে অস্ট্রেলিয়া কোন খেলোয়াড় 10,000 রান পূর্ণ করেছে? তো গ্লেন ম্যাক্সওয়েল 10,000 রান পূর্ণ করলেন। ইনি তৃতীয় অস্ট্রেলিয়ান যিনি টি20তে এই 10,000 রান পূর্ণ করেছেন। এর আগে দুজন প্রাক্তন ওপেনার ডেভিড ওয়ার্নার আর অ্যারন ফিঞ্চ এনারা করেছিলেন। 448টা ম্যাচ 421টা ইনিংসে গ্লেন ম্যাক্সওয়েল 27.70 অ্যাভারেজে 10,031 রান করেছেন, যার মধ্যে 7টা সেঞ্চুরি আর 54টা অর্ধশতক রয়েছে। সেরা স্কোর হচ্ছে 154। তারপরে বিশ্বের প্রথম উচ্চতা প্যারা স্পোর্টস সেন্টার কোথায় স্থাপিত হবে? উচ্চতা প্যারা স্পোর্টস সেন্টার এটা হবে কোথায়? লেহতে। দেশে প্যারা অ্যাথলেটদের প্রশিক্ষণের জন্য বিশ্বের প্রথম উচ্চতা প্যারা স্পোর্টস সেন্টারটা লেহ মানে লাদাখের লেহতে প্রতিষ্ঠিত হবে আর কি। তারপরে সম্প্রতি কোন ভারতীয় টেনিস তারকা অবসরের কথা ঘোষণা করেছেন? প্রজনেশ গুণেশ্বরন ইনি রিসেন্টলি মানে অবসরের কথা ঘোষণা করেছেন, যিনি একজন টেনিস খেলোয়াড়। তো প্রজনেশ গুণেশ্বরন কোন খেলার সাথে যুক্ত এরকমভাবে প্রশ্ন তোমাদের এখান থেকে হতে পারে। 2টো এটিপি চ্যালেঞ্জার এবং 8টা আইটিএফ শিরোপা একক এবং 1টা আইটিএফ শিরোপা ডাবলসে ইনি জিতেছেন। তিনি ডেভিস কাপে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। জাকার্তায় 2018 এশিয়ান গেমসে তিনি পুরুষদের একক ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। তারপরে সম্প্রতি সংবাদ শিরোনামে আসা সুপার সাইক্লোন মান ই কোন দেশে দেখা গেছে? মান ই এটা দেখা গেছে কোথায়? ফিলিপিন্সে দেখা গেছে। ফিলিপিন আনুষ্ঠানিকভাবে ফিলিপিন প্রজাতন্ত্র নামে পরিচিত দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দ্বীপপুঞ্জ। রাজধানী ম্যানিলা। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফিলিপিনো, ইংলিশ এগুলো। রাষ্ট্রপতি বং মার্কোস। মুদ্রা ফিলিপাইন পেসো। দেখো ঘূর্ণিঝড় কি আমরা যদি দেখি এখান থেকে, ঘূর্ণিঝড় কেন সৃষ্টি হয়, তো এটা বেসিক্যালি হয় ক্রান্তীয় এবং নিরক্ষীয় অঞ্চলে এই পোর্শনটায়, এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটার মধ্যে হয়। সূর্যের আলো এখানে লম্বভাবে পড়ে, সেই জন্য এই অঞ্চলের বায়ু খুব তাড়াতাড়ি গরম হয় এবং গরম হলে হালকা হয়ে যাবে, তাই ওপর দিকে উঠে যাবে এবং যে জায়গাটা ফাঁকা হয়ে যাবে সেই জায়গাটাকে পূর্ণ করার জন্য আশেপাশের যেসব মানে অপেক্ষাকৃত ঠান্ডা বায়ু সেই জায়গাতে ছুটে আসবে। আর এই ব্যাপারটা বারংবার করলে কি হবে, এই জিনিসটা একটা এরকমভাবে সাইকেল তৈরি হবে এবং এটা যখন অনেকবার হয় এবং কন্টিনিউয়াসলি অনেকক্ষণ হয় তখন সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হয়। পৃথিবীর আবর্তন গতির ফলেই ঘূর্ণিঝড়ের বায়ু চক্রাকারে ঘুরতে থাকে। অনেক সময় তোমাদের এটা আসে পরীক্ষাতে। আর একটা জিনিস কোরিওলিস বল, এটার জন্য এই বায়ু আমরা জানি কি হয়, উত্তর গোলার্ধে বাম থেকে ডান দিকে আর ঘড়ির কাঁটার বরাবর, আর দক্ষিণ গোলার্ধে ডান থেকে বাম দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রকে চোখ বলা হয় আর তার পার্শ্ববর্তী বায়ু এবং মেঘকে বলা হয় প্রাচীর। আর এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বায়ুর গতিবেগ সব থেকে কম থাকে এই কেন্দ্রতে, আর দূরে সব থেকে বেশি থাকে। বিভিন্ন অঞ্চলে ঘূর্ণিঝড়ের বিভিন্ন নাম। সাইক্লোন শব্দটা এসেছে গ্রিক শব্দ সাইক্লোস থেকে, যার অর্থ সাপ। সাইক্লোন ভারত মহাসাগর, আরব সাগর এবং বঙ্গোপসাগরে উৎপন্ন হয়।
ব্লিজার্ড একটা শীতল বায়ুর ঘূর্ণিঝড়, এটা সাধারণত উত্তর আটলান্টিক মহাসাগর এবং তার নিকটবর্তী অঞ্চলে দেখা যায়। টর্নেডো মেক্সিকো উপসাগরে উৎপন্ন হয় এবং মেক্সিকো আর আমেরিকাতে দেখা যায়। হ্যারিকেন ক্রান্তীয় অঞ্চলে উৎপন্ন হয়, দক্ষিণ আমেরিকাতে দেখা যায়। টাইফুন একটা বিধ্বংসী ঘূর্ণিঝড়, এটা উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে উৎপন্ন হয়। আর অস্ট্রেলিয়াতে এই সাইক্লোনকে বলা হয় উইলি উইলি। কিভাবে সাইক্লোনের নাম দেওয়া হয় সেটাও দেখে নাও তোমরা। যখন কোনো ঝড়ের গতিবেগ ৭৪ মাইল প্রতি ঘন্টা অতিক্রম করে তখন সেই ঝড়টাকে একটা বিশেষ নাম দেওয়ার দরকার হয়। তারপর বায়ুর তীব্রতা পরিমাপ করে ঝড়টাকে কোনো একটা শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়। এরম ঝড়ের কতগুলো কি শ্রেণী হয় ইন ডিটেলস তোমাদের ব্যাচে ক্লাসে করিয়েছি আমি। বিভিন্ন দেশের আবহাওয়া কেন্দ্রের নামগুলো ঠিক করে। যেমন আমাদের ভারতের ক্ষেত্রে ঠিক করে হচ্ছে ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট, এটা ভারতের আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের সদর দপ্তর রয়েছে কোথায়? নিউ দিল্লিতে। ভারত মহাসাগর, আরব সাগর এবং বঙ্গোপসাগরে উৎপন্ন হওয়া ঝড়গুলোর নাম ঠিক করে আইএমডি অর্থাৎ ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট। এখনো পর্যন্ত 169টা ঝড়ের নামকরণ করেছে এই সংস্থা। আর ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট ভারতের মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের মধ্যে রয়েছে, মানে এর আন্ডারে থাকে। এরপরে আগের দিনে হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে তার নাইট উপাধি পরিত্যাগ করেন? এর উত্তর 1919 হবে। আর অমরকণ্টক শহরটা কোথায় অবস্থিত? এর উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুরের কোন জেলাতে? এগুলো মানে তার যে কামারপুকুর যে তার জন্মস্থান সেটা কোন জেলাতে রয়েছে? তো এইগুলোর শেষকালে আমাকে উত্তর জানাও কমেন্ট বক্সে। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। 23 নভেম্বর 2024 এর কোয়েশ্চেন্স আমাদের কি কি ছিল? কে মিস ইউনিভার্স 2024 মুকুট জিতেছেন? মিস ইউনিভার্স 2024-এর মুকুট জিতেছেন ভিক্টোরিয়া কেজার থিলরিক। তারপরে অল ইন্ডিয়া পিকলবেল অ্যাসোসিয়েশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর কাকে নিযুক্ত করা হয়েছে? মন্দিরা বেদিকে। 2024 সালের 14তম হকি ইন্ডিয়া সিনিয়র মেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? এটা জিতেছে হকি অ্যাসোসিয়েশন অফ ওড়িশা। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা ইন্টারপোলের নতুন মহাসচিব হিসাবে কে নির্বাচিত হয়েছেন? ভ্যালডেসি উরকুইজা। ব্র্যান্ড ফিনান্সেস গ্লোবাল সিটি ইন্ডেক্স 2024-এ সম্প্রতি কোন শহরটি বিশ্বের শীর্ষ শহর ব্র্যান্ড হয়েছে? লন্ডন। গোয়ায় 55তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া 2024-এ আন্তর্জাতিক জুরির সভাপতিত্ব করবেন কে? আশুতোষ গোয়ারিকর। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক হিসাবে কাকে নির্বাচন করলেন? তুলসী গাব্বার্ড। কোন সংস্থা 7ই নভেম্বর 2024-এ তার 50তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে? এনটিপিসি লিমিটেড। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দ্বারা উদ্বোধন করা বিখ্যাত জৌলজীবী মেলা 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? পিথোরাগড়। কোন রাজ্যে ভারত ভুটান সীমান্তে সম্প্রতি প্রথম ইন্টিগ্রেটেড চেকপোস্ট চালু করা হয়েছে? আসাম। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে লাইক, বন্ধুদের সাথে শেয়ার করো। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।